পাঠ্য বইয়ের গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে, বলছেন আসিফ মাহমুদ। রুমে নয় উন্মুক্ত স্থানে ভোট কেন্দ্র করার প্রস্তাব এবি পার্টির। আমরা ইলেকশনে যাব কি যাব না এই প্রশ্নটাই এখনো ম্যাচিউর টাইম আসে নাই। এবং সর্বশেষ জানাবো, আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট, 20,000 মানুষ পানিবন্দী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাঠ্য বইয়ের গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে, বলছে আসিফ মাহমুদ। আগামী 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানান। আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায় স্বৈরাচারী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়। হাসিনার চোখ লাল কালিতে ঢাকা। ছবিতে লেখা হয়েছে, বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। আগামী শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ের গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস। ছবির ক্যাপশনে আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2024 খ্রিস্টাব্দে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসে এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য। রুমে নয় উন্মুক্ত স্থানে ভোট কেন্দ্র করার প্রস্তাব এবি পার্টির। ভোট কেন্দ্রগুলো রুমের ভেতর না করে মাঠের মতো উন্মুক্ত স্থানে করার প্রস্তাব দিয়েছে এবি পার্টি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনকে 9টি দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছে দলটি। বিশেষ করে নিরাপত্তা, নির্বাচনী ব্যয় এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছেন দলটির চেয়ারম্যান। এবি পার্টির 9টি প্রস্তাব হল: ন্যূনতম 100 আসনে পিআর পদ্ধতির নির্বাচন, উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রচলন না হলে ন্যূনতম 100 আসনে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা, উন্মুক্ত স্থানে ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো রুমের ভেতর না করে মাঠের মতো উন্মুক্ত স্থানে করার প্রস্তাব দিয়েছে এবি পার্টি। এতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং ভোট চুরি বা বাক্স চুরির মতো অনিয়ম প্রতিরোধ করা সহজ হবে। সাংবাদিকরা সহজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। নির্বাচনী ব্যয় সংস্কার। নির্বাচনী ব্যয় কমানোর জন্য এবি পার্টি 3টি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো হলো: পোস্টার মুদ্রণ, জনসভা ও ভোটারদের যাতায়াত। পোস্টার মুদ্রণ, প্রার্থীরা যেন যত্রতত্র পোস্টার বা লাগিয়ে পরিবেশের ক্ষতি না করে, সেজন্য নির্বাচন কমিশন নিজের প্রার্থীদের পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনি প্রার্থীদের খরচও কমবে। জনসভা, বড় জনসভা ও মিছিলের খরচ এবং সহিংসতা কমাতে এই বিষয়ে বিকল্প ভাবনা প্রয়োজন। ভোটারদের যাতায়াত, ভোটারদের ভোট কেন্দ্রে আনা নেওয়ার খরচ প্রার্থীরা যেন বহন না করে, সেজন্য ইসি শাটল সার্ভিস চালু করতে পারে। এছাড়া পোলিং এজেন্টদের খাবার ও নাস্তার ব্যবস্থা করার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছে। এতে মধ্যবিত্ত প্রার্থীরা আরও সততার সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রবাসী ও দ্বৈত নাগরিকদের ভোটাধিকার, দ্বৈত নাগরিকরা যেন নির্বাচনে প্রার্থী হতে পারেন সেই বিষয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে এবি পার্টি। এটি কার্যকর হলে ভালো ও যোগ্য প্রার্থীরা রাজনীতিতে আসবেন। একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড ও বর্তমান পরিস্থিতি। এবি পার্টি বিশ্বাস করে একটি সুষ্ঠু ও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কিন্তু উদ্বেগ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব। তবে এর জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের উদ্বেগকে এবি পার্টি বৈধ মনে করে না। আমরা ইলেকশনে যাব কি যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিউর টাইম আসে নাই। আমরা ইলেকশনে যাব কি যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিউর টাইম আসে নাই বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পিআর পদ্ধতি ব্যতীত জামায়াত নির্বাচনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামায়াতের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিকাল 3:30 বৈঠকে বসেন। তিনি আরও বলেন, আমরাও সবসময় বলে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। সবার জন্য সমতল ভূমি না হলে মাঠে খেলবেন কেউ উঁচু কেউ নিচু, সবার জন্য জাস্টিস হবে না। নির্বাচনী রোডম্যাপের বিষয়ে জানতে চাইলে তা আগামী রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তারা। আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট, 20,000 মানুষ পানিবন্দী। বিপদসীমা পার করায় হ্রদ থেকে পানি ছাড়তে আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের 16টি গেট। এতে সদর সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 20,000 মানুষ। অন্যদিকে উজানের পাহাড়ি ঢলে সার্বক্ষণিক বৃদ্ধি পাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কেবল সপ্তাহের ব্যবধানে কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানি ছেড়ে দিতে দ্বিতীয়বারের মতো খুলে দিতে হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। হ্রদে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় রাত 8টার পর বাঁধের 16টি গেটের সব 6 ইঞ্চি করে উঠিয়ে খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানির স্তর আবারও 108 ফুট বা MSL অতিরিক্ত করেছে, যা বিপদসীমা পার করে। তাই বিপদসীমা নিয়ন্ত্রণে রাখতে রাত 8টার পরে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে উঠিয়ে হ্রদ হতে ভাটি এলাকার কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এছাড়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে 5টি ইউনিট চালু থাকায় 32,000 কিউসেক পানি নির্গত হচ্ছে। বর্তমানে ওই কেন্দ্রে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে পানি ছাড়ার কারণে ভাটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল 108.35 ফুট উচ্চতায়। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ 109 ফুট। তিনি আরও জানান, বর্তমানে হ্রদে পানির গতিপ্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে হ্রদ হতে পানি ছাড়ার পরিমাণ পর্যায়ক্রমে বাড়িয়ে দেওয়া হবে। এর আগে হ্রদের পানির স্তর বিপদসীমা পার করে 109 ফুটের কাছাকাছি চলে যাওয়ায় 5 থেকে 12 আগস্ট পর্যন্ত সর্বশেষ বাঁধের স্পিলওয়ের গেটগুলো 3 ফুট করে উঠিয়ে খুলে দিয়ে পানি নিষ্কাশন করা হয়েছিল। এদিকে বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় সদরসহ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে হ্রদ তীরবর্তী বসবাসরত অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যায়। হ্রদের পানিতে তলিয়ে রয়েছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু। দেখা যায়, রাঙ্গামাটি সদর উপজেলার রিজার্ভ মুখ, পুরানবস্তি, জুলুকা পাহাড়, রাজদ্বীপ, পাবলিক হেলথ, শান্তিনগর, পুরান বাসস্ট্যান্ড, মানিকছড়ি, রাঙ্গাপানি, আসাম বস্তি, বালুখালী, মগবান, জীবতলি, বন্দুকভাঙা, কুতুকছড়ি এলাকার হ্রদ তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে মানবেতর পরিস্থিতির শিকার হাজার মানুষ। এছাড়া নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়েছেন কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলার হ্রদ তীরবর্তী এলাকায় বসবাসরত বহু মানুষ। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, সদরসহ জেলার প্রতিটি উপজেলায় দুর্গত লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। জেলা প্রশাসন থেকে পানিবন্দী লোকজনের তালিকা তৈরির কাজ চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।